আচ্ছা, আমরা সবাই জানি যে কোনো প্রতিষ্ঠানের সবচেয়ে বড় সম্পদ হল তার কর্মীরা। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই যে বড় বড় সফল কোম্পানিগুলো তারা ঠিক কিভাবে তাদের জন্য সেরা লোকগুলোকে খুঁজে বের করে? চলুন আজ আমরা এই বিষয়টা নিয়ে একটু কথা বলি। আসলে এটাই তো আসল প্রশ্ন, তাই না? আর এই প্রশ্নের উত্তরের মধ্যে কিন্তু লুকিয়ে আছে একটা সফল প্রতিষ্ঠানের মূল ভিত্তিটা। এজন্যই কর্মী নিয়োগের পুরো প্রক্রিয়াটা বোঝা সবার জন্যই খুব জরুরি। সে চাকরি খুঁজছে এমন কেউ হোক বা যিনি চাকরি দিচ্ছেন সেই নিয়োগকর্তাই হন। তো আজকের আলোচনায় আমরা কি জানব এক নজরে দেখে নিই। প্রথমে বুঝব কর্মী নিয়োগ বা রিক্রুটমেন্ট জিনিসটা আসলে কি, তারপর দেখব এটা কেন এত গুরুত্বপূর্ণ। এরপর জানব এর 7টা ধাপ কি, আর সবশেষে দেখব কোথা থেকে এই প্রার্থীদের খুঁজে বের করা হয়, মানে প্রতিষ্ঠানের ভেতর থেকে নাকি বাইরে থেকে। আচ্ছা, তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক। সবার আগে আমাদের পরিষ্কারভাবে বুঝতে হবে এই যে আমরা রিক্রুটমেন্ট বা কর্মী নিয়োগ বলছি, এই জিনিসটা আসলে কি। এটা কিন্তু শুধু একটা খালি পদে লোক বসানোর চেয়ে অনেক বেশি কিছু। মানে সহজ করে বললে এটা একটা খুবই অ্যাক্টিভ বা সক্রিয় প্রক্রিয়া। এখানে কোম্পানিগুলো শুধু বসে বসে অপেক্ষা করে না যে কেউ আবেদন করবে, বরং তারা নিজেরাই সেরা প্রার্থীদের খুঁজে বের করে এবং তাদের আবেদন করার জন্য উৎসাহিত করে। বলা যেতে পারে এটাই একটা প্রতিষ্ঠানের জন্য ভালো ট্যালেন্টকে আকর্ষণ করার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। এই যে একটা কথা বলা হচ্ছে, এর মধ্যেই কিন্তু পুরো ব্যাপারটার সারমর্ম লুকিয়ে আছে। ব্যাপারটা কি? যত বেশি যোগ্য প্রার্থী আবেদন করবে তাদের মধ্য থেকে সেরা একজনকে বেছে নেওয়ার সুযোগটাও তত বেড়ে যাবে। আসল উদ্দেশ্যই হল একটা বড় আর কোয়ালিটি ট্যালেন্ট পুল তৈরি করা। বেশ, তাহলে এখন প্রশ্ন আসতেই পারে যে একটা ভালো নিয়োগ প্রক্রিয়া থাকাটা কেন এত দরকারি? এটা কি শুধু একটা খালি চেয়ার ভরার জন্য? একদমই না। এর পেছনে অনেক বড় কৌশলগত সুবিধা আছে। চলুন দেখি সেগুলো কি। প্রথমত, একটা ভালো এবং কার্যকর প্রক্রিয়া জানেন অনেকটা চুম্বকের মতো কাজ করে। এটা সেরা প্রতিভাদের আকর্ষণ করে। ফলে কি হয়? অনেক কম সময়ে একটা বড় আর হাই কোয়ালিটি ক্যান্ডিডেট পুল তৈরি হয়ে যায়, আর এতে করে সঠিক মানুষটাকে খুঁজে পাওয়ার সম্ভাবনাও অনেক বেড়ে যায়। আর একটা বিশাল সুবিধা হলো টাকা বাঁচানো, মানে আর্থিক সাশ্রয়। ভাবুন, একটা গোছানো প্রক্রিয়া থাকলে কিন্তু অনেক অপ্রয়োজনীয় ধাপ বাদ দেওয়া যায়। এতে সময়ও বাঁচে, আবার টাকাও বাঁচে, যা যে কোনো প্রতিষ্ঠানের জন্যই কিন্তু একটা বড় প্লাস পয়েন্ট। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হল কর্মী নিয়োগ কিন্তু শুধু বর্তমানের খালি পদ পূরণের জন্য না। এর মাধ্যমে একটা প্রতিষ্ঠান তাদের ভবিষ্যতের জন্য পরিকল্পনা করতে পারে। মানে ভবিষ্যতে তাদের কি ধরনের কর্মী লাগবে সেই অনুযায়ী তারা আগে থেকেই নিজেদের প্রস্তুত রাখতে পারে। এটা একটা দারুণ স্ট্র্যাটেজিক মুভ। তো আমরা থিওরিটা তো বুঝলাম, রিক্রুটমেন্ট কি, কেন জরুরি, এসব তো জানা হলো। এখন চলুন সরাসরি প্র্যাকটিক্যাল দিকে যাওয়া যাক। এই যে পুরো প্রক্রিয়াটা, এটা আসলে শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে কাজ করে। আসুন এবার আমরা ধাপে ধাপে পুরো জার্নিটা দেখি। একটা স্ট্যান্ডার্ড নিয়োগ প্রক্রিয়ায় সাধারণত এই 7টা ধাপ থাকে। পুরো যাত্রাটা শুরু হয় কখন? যখন একটা শূন্যপদ তৈরি হয় বা শনাক্ত করা হয়। এরপরের কাজ হলো ওই পদের জন্য ঠিক কি যোগ্যতা লাগবে আর কি দায়িত্ব পালন করতে হবে সেটা ঠিক করা। তারপর আসে চাকরির বিজ্ঞাপন দেওয়ার পালা। বিজ্ঞাপন দেখে যখন আবেদনপত্র জমা পড়ে তখন সেগুলোকে ম্যানেজ করা হয়, রিভিউ করা হয়, আর সেখান থেকে সেরা আবেদনকারীদের একটা শর্টলিস্ট তৈরি করা হয়। আর সবশেষে সেই শর্টলিস্টের প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হয় এবং ফাইনালি চূড়ান্ত সিদ্ধান্তটা নেওয়া হয়। এই হলো পুরো প্রক্রিয়াটা। আচ্ছা, প্রক্রিয়াটা তো জানা গেল, কিন্তু একটা প্রশ্ন তো থেকেই যাচ্ছে। এই যে এত প্রার্থী, তারা সব আসে কোথা থেকে? মানে কোম্পানিগুলো প্রার্থীদের খুঁজে পায় কোথায়? চলুন এবার আমরা সোর্সগুলো নিয়ে কথা বলি। দেখুন, প্রার্থীদের খুঁজে বের করার জন্য মূলত দুটো বড় রাস্তা আছে। একটা হলো অভ্যন্তরীণ বা ইন্টারনাল সোর্স, আর একটা বাহ্যিক বা এক্সটার্নাল সোর্স। অভ্যন্তরীণ মানে খুবই সহজ, প্রতিষ্ঠানের ভেতর থেকেই যোগ্য প্রার্থী খুঁজে বের করা। আর বাহ্যিক মানে হলো প্রতিষ্ঠানের বাইরে থেকে নতুন ট্যালেন্ট, নতুন স্কিল বা নতুন চিন্তাভাবনা নিয়ে আসা। দুটো পদ্ধতিরই কিন্তু আলাদা আলাদা সুবিধা আছে। চলুন প্রথমে আমরা প্রতিষ্ঠানের ভেতরের খবরটা নিই, অর্থাৎ ইন্টারনাল সোর্সগুলো কি। অনেক সময় দেখা যায় এটাই কিন্তু সবচেয়ে দ্রুত এবং কম খরচের একটা উপায়। তো প্রতিষ্ঠানের ভেতর থেকে লোক নেওয়ার অনেকগুলো উপায় আছে। সবচেয়ে কমন সেটা হলো প্রমোশন বা পদোন্নতি, মানে কোনো কর্মীকে তার কাজের উপর ভিত্তি করে আরও বড় দায়িত্ব দেওয়া। এছাড়া এক ডিপার্টমেন্ট থেকে অন্য ডিপার্টমেন্টে বদলি করা যেতে পারে, কিংবা আপগ্রেডিংয়ের মাধ্যমেও নতুন দায়িত্ব দেওয়া যায়। এমনকি কিছু ক্ষেত্রে অভিজ্ঞ অবসরপ্রাপ্ত কর্মীদেরও কিন্তু আবার ফিরিয়ে আনা হয়। আবার এমনও দেখা যায় যে কোনো মৃত কর্মীর পরিবারের নির্ভরশীল কাউকে চাকরি দেওয়া হচ্ছে।
আচ্ছা, ভেতরের কথা তো হলো। এখন চলুন প্রতিষ্ঠানের বাইরে একটু উকি দেওয়া যাক। যখন কোম্পানিতে নতুন কোনো আইডিয়া, নতুন স্কিল বা একদম ফ্রেশ কোনো দৃষ্টিভঙ্গির প্রয়োজন হয়, তখন কিন্তু এই বাহ্যিক উৎসগুলোই সবচেয়ে বেশি কাজে দেয়। আর বাইরের দুনিয়াটা তো প্রতিভার এক বিশাল সমুদ্র। এখানে অনেক উপায় আছে। যেমন একদম পুরনো আর পরিচিত পদ্ধতি হলো পত্রিকায় বা অনলাইনে চাকরির বিজ্ঞাপন দেওয়া। আবার বিভিন্ন ভার্সিটির ক্যাম্পাস থেকে সরাসরি নিয়োগ দেওয়া বা জব ফেয়ারের আয়োজন করা হয়। তাছাড়া প্রফেশনাল প্লেসমেন্ট এজেন্সি বা কনসালটেন্সি ফার্মের সাহায্যও নেওয়া যায়। আজকাল তো এমপ্লয়ি রেফারেল মানে কর্মীদের সুপারিশ আর অনলাইন রিক্রুটমেন্ট তো খুবই জনপ্রিয়। এমনকি সরাসরি ওয়াক ইন ইন্টারভিউ বা লেবার কন্ট্রাক্টরের মাধ্যমেও লোক খুঁজে বের করা হয়। তাহলে এত সব আলোচনার পর আমরা কি বুঝলাম? মূল কথাটা হলো, কর্মী নিয়োগ কিন্তু নিছক একটা লেনদেন নয়, যে একটা খালি পদ ছিল সেটা পূরণ করে দিলাম। না, এটা একটা গভীর কৌশলগত কাজ। এর আসল লক্ষ্য হল সঠিক কাজের জন্য সঠিক মানুষটাকে খুঁজে বের করা। আর এটাই কিন্তু একটা প্রতিষ্ঠানের লম্বা সময়ের সাফল্যের জন্য সবচেয়ে জরুরি। আর আজকের আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই, জানিয়ে ভাবা যেতে পারে। একটা প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য কোনটা বেশি জরুরি? নিজেদের কর্মীদেরকেই ধীরে ধীরে গড়ে পিঠে তৈরি করা, নাকি সবসময় বাইরে থেকে বাজারের সেরা প্রতিভাকে নিয়ে আসা? এই সিদ্ধান্তের মধ্যেই হয়তো লুকিয়ে আছে একটা প্রতিষ্ঠানের ভবিষ্যতের পথ।